নেক্সট টপিকটা কি, হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ বা কত রকমের হাইড্রোজেন বন্ধন দেখা যায়, টাইপ অফ হাইড্রোজেন বন্ড। দুটো টাইপের হাইড্রোজেন বন্ধন দেখা যায়, ভালো করে বুঝবে এই দুটো টাইপ। হ্যাঁ, নামগুলো আগে বলে দিই। প্রথম যে টাইপটা আছে সেই টাইপটার নাম হচ্ছে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন। আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন, এইচ বন্ধন, যাকে ইংলিশে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা হাইড্রোজেন বন্ড। আরেকটার নাম হচ্ছে অন্ত আণবিক, অদন্ত নয় তয় বিসর্গ, এটা আন্ত, এটা অন্ত, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, যাকে ইংলিশে ইন্ট্রামলিকুলার, INTRA, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বলে। এবার আমি সংজ্ঞা বলছি, দুটোরই সংজ্ঞা বলছি আর দুটো টাইপটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আসছি আন্তঃ আণবিক বা ইন্টারমলিকুলার। ইন্টার কথাটা দেখো, ইন্টারন্যাশনাল বলে একটা কথা আছে। ইন্টারন্যাশনাল মানে কি? আচ্ছা, বাংলায় আন্তর্জাতিক মানে দুটো আলাদা দেশের। আমি যদি বলি ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ মানে কি ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে ক্রিকেট ম্যাচ হবে, না বিভিন্ন দেশের মধ্যে ক্রিকেট ম্যাচটা হবে? বিভিন্ন দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ হবে। আমি যদি বলি ইন্টার স্কুল কম্পিটিশন, ইন্টার স্কুল কম্পিটিশন মানে কি একই স্কুলের বিভিন্ন ক্লাসের মধ্যে হবে, না বিভিন্ন স্কুলের মধ্যে হবে? বিভিন্ন স্কুলের মধ্যে হবে। মানে ইন্টার কথা মানে আলাদা অণু বা ভিন্ন ভিন্ন ব্যাপারটা বোঝাচ্ছে, আলাদা। এইখানে যে হাইড্রোজেন বন্ধনের কথা বলছি মন দিয়ে শুনবে, খুব ভালো করে শুনবে, নাহলে বুঝতে পারবে না। এখানে যে হাইড্রোজেন বন্ধন হচ্ছে সেটা দুটো ভিন্ন অণুর মধ্যে হচ্ছে, দুটি ভিন্ন বা বিভিন্ন অণু। এইটা পয়েন্ট আউট করে রেখে দেবে, লিখে রেখে দেবে। দুটি ভিন্ন অণুর মধ্যে এই হাইড্রোজেন বন্ধনটা গঠিত হবে। সেটা একই মলিকিউল, একই যৌগ হতে পারে, একই যৌগ বা বিভিন্ন যৌগ। এইখানে একটু পার্থক্য আছে আমার এই যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সাথে। এখানে ইন্টার কথাটার অর্থ হচ্ছে দুটো ভিন্ন অণুর মধ্যে বন্ডিংটা হবে, এটা ইনভার্টেড কমার মধ্যে লিখে রাখবে। সেটা একই যৌগের দুটো ভিন্ন অণু হতে পারে বা আলাদা যৌগের দুটো ভিন্ন অণু হতে পারে। কথাটা মনে থাকবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, HF এর ক্ষেত্রে দেখাচ্ছি, হাইড্রোজেন ফ্লুরাইড। এটা একটা যৌগ, সেই যৌগে অনেকগুলো অণু আছে না। আমি এখানে একটা হাইড্রোজেন ফ্লুরাইডের অণু লিখেছি HF। সেই HF অণুর সাথে এই যৌগেরই আর একটা ভিন্ন অণু HF, দুটো অণুকে আমি এরকম ভাবে লিখেছি, এরকম স্টাইলে লিখছি কেন বলবো একটু পরেই। এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে ফ্লুরিনের সাথে হাইড্রোজেন, আবার এইখানে ফ্লুরিনের সাথে হাইড্রোজেন, আবার ফ্লুরিনের সাথে হাইড্রোজেন, এরকম ভাবে বন্ধন হচ্ছে। তাহলে দেখো, এইটা একটা অণু আর এইটা একটা অণু, দুটো আলাদা অণুর মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে, একই যৌগের। আবার আলাদা যৌগেরও হবে, আমি সেটা দেখাচ্ছি।
এই বন্ধনকে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন। এইভাবে যে জিগজ্যাগ ওয়েতে লিখেছি, আসলেই এইচএফ এর ক্ষেত্রে এরকম জিগজ্যাগ ওয়েতে হাইড্রোজেন বন্ধনটা দেখা যায়। বইতে দেখবে একটা বন্ড অ্যাঙ্গেলের কথাও বলে দিচ্ছে, এটা লিনিয়ার হয় না, এটা জিগজ্যাগ ওয়েতে হয়। বন্ড অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 134 ডিগ্রি জিগজ্যাগ ওয়েতে থাকে। কেউ যদি এরকম ভাবে লিখে দাও, খুব একটা ভুল সে করবে না, সেরকম নাম্বার কাটা যায় না, এরকম ভাবেও লিখতে পারো, তবে অ্যাকচুয়ালি থাকে এরকম জিগজ্যাগ ওয়েতে। ফলে কি হয়, এইচএফ এর অনেকগুলো অণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে থাকে, সেই জন্য এইচএফ নিচে লিখেছি এন সংখ্যক অণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে থাকে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, কিন্তু সমযোজী বন্ধনে যুক্ত হচ্ছে না। তাহলে এই ধরনের বন্ধনকে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এটা একই অণুর মধ্যে হতে পারে বা আলাদা অণুর, একই যৌগের বিভিন্ন অণুর মতো হতে পারে বা বিভিন্ন যৌগের বিভিন্ন অণুর মধ্যে হতে পারে। যেমন আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, তখনই বুঝে নেবে। কেন আমি বললাম অ্যালকোহলের সাথে জলের, অ্যালকোহল একটু বলে নি তারপর কথা বলছি। অ্যালকোহলের সাথে জল, তাহলে অ্যালকোহলের একটা অণু আমি এখানে লিখে দিলাম। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে ROH। এই ROH এর সাথে ভেবে নাও জলের অণু হাইড্রোজেন বন্ধন করেছে। তাহলে দেখো দুটো বিভিন্ন যৌগ আছে, এই যৌগটা আলাদা আর এই যৌগটা আলাদা, কিন্তু দুটো আলাদা অণু আছে। আমার মেন টার্গেট কি, যে দুটো ভিন্ন অণুর মধ্যে হবে, সেটা একই যৌগের হতে পারে বা আলাদা যৌগেরও হতে পারে, ভিন্ন যৌগের হতে পারে, কিন্তু দুটো আলাদা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন হলে তাকে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং বলে। যখনই আমি ইন্ট্রামলিকুলার বলবো তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইটা দুটো এক্সাম্পল দিলাম ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এ। আর একটা এক্সাম্পল আমি এইখানে ছোট্ট করে দেব, সেটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কাকে বলে আগে বলে দিই। একই যৌগের বিভিন্ন অংশের মধ্যে হয়, মানে একটাই যৌগ, সেই যৌগের বিভিন্ন অংশ, বা এখানে লিখে দিচ্ছি একই যৌগে হয় বা একই যৌগের বিভিন্ন অংশের মধ্যে হয়। কিরকম ব্যাপারটা, আমি একটু আগে এই ছবিটা এঁকেছিলাম, মনে আছে? ফেনল, তারপরে বললাম ক্লোরোফেনল, অর্থোক্লোরোফেনল, এটা তো একটা যৌগ, নাম হচ্ছে অর্থোক্লোরোফেনল। সেই যৌগটা অর্থোক্লোরোফেনল একটাই যৌগ, সেই যৌগে এই অংশের মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে। তাহলে এই অণুর সাথে আর একটা ভেবে পাশে অর্থোক্লোরোফেনল আছে, তাহলে দুটো অর্থোক্লোরোফেনলের মধ্যে হচ্ছে না, কিন্তু তার মানে দুটো অণুর মধ্যে হচ্ছে না, একটাই অণু, সেই একটা অণুর বিভিন্ন অংশের মধ্যে হচ্ছে। আমি যেমন একটা এইচএফ এর সাথে আর একটা এইচএফ এর অণু যুক্ত হয়ে গেছে, এখানে কিন্তু একটা অর্থোক্লোরোফেনলের সাথে পাশে যে অর্থোক্লোরোফেনল আছে সেই অণুটার কিন্তু কোনো রকম লিঙ্কেজ থাকবে না। এ নিজের মধ্যে করছে, আবার এই অণুটা নিজের মধ্যে করছে, বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে বিভিন্ন অণুর মধ্যে হচ্ছে না, ভিন্ন অণুর মধ্যে হচ্ছে না, একই যৌগের বিভিন্ন অংশে হচ্ছে, এই অংশে হচ্ছে, এই যৌগের এই অংশে হচ্ছে। তাহলে এই ধরনের হাইড্রোজেন বন্ডিংকে বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। পার্থক্যটা বোঝাতে পেরেছি? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এইটা হয়ে গেলে আমি কয়েকটা এক্সাম্পল দেবো ইন্টারমলিকুলার আর ইন্ট্রামলিকুলার, প্রশ্ন থাকলে করো, আশা করি থাকবে না।
আরো কয়েকটা এক্সাম্পল দেখাবো, জলের অণুর হাইড্রোজেন বন্ধনটা দেখাবো। জল H2O, যেভাবে আমি ড্র করছি সেভাবেই ড্র করতে হবে তার কোনো মানে নেই, তবে এইভাবে করলে ভালো। এটা একটা জলের অণু আমি লিখেছি, এর সাথে নাও আরেকটা জলের অণু আমি দেখাচ্ছি। এইটা একটা জলের অণু, তাহলে দুটো জলের অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন দেখিয়েছি আমি। আর একটা জলের অণু দেখিয়ে দিলাম। এই একটা জলের অণু, এই একটা জলের অণু, এই একটা জলের, তাহলে দুটো আলাদা জলের অণুর মধ্যে হচ্ছে ভিন্ন। এটা ইন্টারমলিকুলার না ইন্ট্রামলিকুলার? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এটা এরকম করে ডট ডট করে আমি করে দিতে পারি, ইটিসি বলে দিলাম, ডট ডট করে ইটিসি, এরকম ভাবে বন্ধন হতে থাকে, এরকম ভাবে বন্ধন হতে থাকে। এটা জলের অণু। অ্যালকোহলের মধ্যে দেখাচ্ছি। আচ্ছা, অ্যালকোহলটা হচ্ছে নিম্নতর অ্যালকোহল বা আণবিক ভর যাদের কম, নিম্ন আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহল। নিম্নতর অ্যালকোহল, অ্যালকোহলের সাধারণ সংকেত জানি ROH, যেখানে আরটা কি? না না, জেনারেল নামটা বলো। না 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 না, শুনবো না এসব। কে বলবে? হয়ে আটকে যাচ্ছে, এটা নাম হচ্ছে অ্যালকাইল গ্রুপ বা অ্যালকিল গ্রুপ। এবারে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল হতে পারে, কিন্তু প্রথম সাধারণ নাম হচ্ছে অ্যালকাইল। এটা কম হতে হবে, মানে মিথাইল, ইথাইল এগুলো হলে ঠিক আছে, বা মিথাইল, ইথাইল, প্রোপাইল পর্যন্ত হলে ঠিক আছে। মিথাইল, ইথাইল আর প্রোপাইল এখান পর্যন্ত হলে, বা খুব জোর হলে বিউটাইল পর্যন্ত যেতে হবে, তাহলেই এরা হাইড্রোজেন বন্ডিং করবে। যত বড় হবে হাইড্রোজেন বন্ধন করার প্রবণতা কমবে। আচ্ছা, এইটা একই রকম ভাবে এই যে উপরে ড্র করেছি না, একটু আমি তোমার সাথে রিপ্লেস মানে ফাঁকি দিয়ে দিচ্ছি আর কি। এই আর এর জায়গায়, এইচ এর জায়গায় যদি আর দিয়ে দাও তাহলে হয়ে যাবে, ঠিক আছে? যেগুলো গোল করে দিলাম সেই গোলগুলোর জায়গায় আর দিয়ে দেবে, অবলিক দিয়ে দিলাম এরকম করে, তাহলে অ্যালকোহল হয়ে যাবে। পারবে তো? ড্র করে নেবে একটু, তবে দুটোই আর করে দিও না। দুটো হাইড্রোজেন আছে, একটা জলের অণুতে একটা হাইড্রোজেনকে আর করে দেবে আর একটা হাইড্রোজেন রাখবে। হ্যাঁ বলো। বলছি যে ওই জলের কোথায় মানে বোঝা যাচ্ছে না ঠিক কোথায় কোথায় হাইড্রোজেন বন্ডটা দিয়েছে। ডটেড লাইন দিয়েছি, এই আসলে ডটেড লাইন গুলোকে আমি রেড কালার দিয়ে করছি, তোমাদের দেখা যায় না তাই তো, রেড করে দিলাম, এই দেখো। এবার বোঝা যাচ্ছে তো? এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। আজ হাইড্রোজেন বন্ডগুলো রেড কালারে করে দেবো। এটা জলের সাথে হয়ে গেল, জলের হয়ে গেল অ্যামোনিয়ার করে দিচ্ছি, অ্যামোনিয়া NH3। এর হাইড্রোজেন বন্ডিংটা দেখিয়ে দিচ্ছি তোমাকে। নাইট্রোজেন টেট্রাহেড্রাল স্ট্রাকচার ড্র করছি, বইতে হয়তো টেট্রাহেড্রাল নেই। তিনটে নাইট্রোজেনের অণু নিলাম, তাহলে এখানে যে হাইড্রোজেন বন্ধনগুলো হবে সেগুলো কি হবে? ইন্টার হবে না ইন্ট্রা হবে? ইন্টারমলিকুলার। আচ্ছা, কেউ যদি এরকম ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস গুলো দিতে চাও দিতে পারো, আমি দিইনি এখানে, কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন, নাইট্রোজেন ডেল্টা মাইনাস,
হাইড্রোজেন ডেল্টা প্লাস দেখাতে পারো। এটা হয়ে গেল অ্যামোনিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন। এরকম ফর্মালডিহাইডের সাথে জলের একটা হাইড্রোজেন বন্ধন হতে পারে, দুটো ভিন্ন অণুর মধ্যে হতে পারে, দুটো ভিন্ন যৌগের ভিন্ন অণুর মধ্যে হতে পারে। এরকম অনেকগুলো হাইড্রোজেন বন্ধন দেখা যায়, যেমন ফর্মালডিহাইডের ক্ষেত্রে দেখিয়ে দিই একটু। ফর্মালডিহাইড প্লাস জল, ফর্মালডিহাইডের সংকেত জানা আছে? HCHO কে আমি এরকম ভাবে লিখতে পারি, HC ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড H, তাহলে এটা একটা ফর্মালডিহাইড। কার্বনের মাথায় ডেল্টা প্লাস, অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস, আর এর সাথে জলের অণু ভেবে নাও বন্ডিং করেছে। লাল কালিতে দেখিয়ে দিচ্ছি। একটা জলের অণু করতে পারে, আরো একাধিক জলের অণুও করতে পারে, অন্তত দুটো করতে পারে। এরকম ভাবে যদি ফর্মালডিহাইড জলের সাথে হাইড্রোজেন বন্ধন করে, তাহলে এই ফর্মালডিহাইডটা জলে দ্রবীভূত হয়ে যাবে, জলে দ্রাব্য হয়ে যাবে। এখানে একটা পয়েন্ট বলছি, ভালো করে মনে রাখবে, কোনো যৌগ যদি হাইড্রোজেন বন্ধন করতে পারে জলের অণুর সাথে, তাহলে সেই যৌগটা জলে দ্রাব্য হয়ে যাবে। আর যদি হাইড্রোজেন বন্ধন না করতে পারে, তাহলে সাধারণত জলে দ্রাব্য হয় না। ফর্মালডিহাইড জলে দ্রবীভূত হয় তো? এটা এখনই দেখলাম জলে দ্রবীভূত হয়। ফরমালিন কথাটা নাম শুনেছো? ফরমালিন কে কে শুনেছো? মানে পরীক্ষায় কোশ্চেন দিল ফরমালিন কি, 12 এর প্রশ্ন একটা, ওল্ড সিলেবাসে। ফরমালিন কি? বায়োলজি স্টুডেন্ট, বায়োলজি ভালোবাসে কে আছো? ফরমালিন অনেক কাজে লাগে। কি কাজে লাগে ফরমালিন? ওই তোমরা জুলজি ল্যাবে দেখেছো বোতলের মধ্যে কিছু জীবজন্তুকে ঢুকিয়ে রাখা হয়, ডুবিয়ে রাখা হয়, প্রিজার্ভ করে রাখা হয়। হ্যাঁ, প্রিজার্ভ করে রাখা হয়, সেটাকে ফরমালিন বলে। এটা অ্যাকচুয়ালি 40% জলীয় দ্রবণ। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। দেখো বায়োলজির প্রশ্ন বলে দিলাম একটা, ফর্মালডিহাইডে 40% জলীয় দ্রবণ, মানে তুমি 40 ml যদি ফর্মালডিহাইড নাও আর 60 ml যদি জল নিয়ে নাও, ভুল বললাম নাকি? ঠিকই বলেছি। 60 ml যদি জল নিয়ে নাও, তাহলে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ হয়ে যাবে। একে ফরমালিন বলে। তাহলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর অনেকগুলো এক্সাম্পল দেখিয়ে দিয়েছি, ইন্ট্রামলিকুলার কয়েকটা দেখাবো। ইন্ট্রামলিকুলারও দেখিয়েছি আমি, কি কি দেখালাম? দুটো দেখিয়েছি, একটা হচ্ছে অর্থোক্লোরোফেনল, আর একটা বলো, আর একটা কি দেখালাম? এই ক্লোরাল হাইড্রেট। হ্যাঁ, স্মৃতিশক্তি আছে, মানে শর্ট টাইম মেমোরি আছে তোমার কাছে। অর্থোনাইট্রোফেনল আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। এবার ইন্ট্রামলিকুলার গুলো দেখাচ্ছি। হ্যাঁ, ইন্ট্রামলিকুলার ওগুলো বইতে আছে, কিন্তু আমি একটু বুঝিয়ে দিচ্ছি, নাহলে তোমাদের অসুবিধা হবে। অর্থোনাইট্রোফেনল, সংকেত লিখতে পারবে? অর্থোনাইট্রোফেনল এইভাবে ফেনল আগে দেখিয়ে দিলাম আবার, আর এখানে নাইট্রো গ্রুপ আছে ভেবে নাও। কোঅর্ডিনেট বন্ড ও, ডাবল বন্ড ও,
এইখানে হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের হাইড্রোজেন বন্ডিংটা হয়। কত মেম্বার চিলেট রিং হয়েছে কেউ বলো দেখি? 6 মেম্বার চিলেট রিং হয়েছে। 6 মেম্বার চিলেট রিং। 5 মেম্বারের থেকেও 6 মেম্বার চিলেট রিং আরো বেশি স্টেবল। তাহলে অর্থো নাইট্রোফেনলে দেখা যাচ্ছে, অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইডেও দেখা যায়। অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইডকে কি বলে? অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, সংকেত লিখে দিলাম। এই হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হলো। কত মেম্বার রিং? 6 মেম্বার রিং। অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইডের আরেকটা নাম হচ্ছে স্যালিস্যালডিহাইড। স্যালিস্যালডিহাইড অনেক দিন পর্যন্ত তোমার সাথে থাকবে আর কি। স্যালিস্যালডিহাইড যদি জয়েন্ট নিট দাও তাহলে জয়েন্ট নিট পর্যন্ত থাকবে। এটা নাম স্যালিস্যালডিহাইড বা অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। এছাড়া আরেকটা আছে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, যেটা এরকম দেখতে হয়, বড় এঁকে দিলাম। অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইডের নাম স্যালিস্যালডিহাইড। তাহলে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের কি নাম হতে পারে? স্যালিসাইলিক অ্যাসিড। এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা যৌগ, অনেক দিন পর্যন্ত তোমাদের সাথে থাকবে। তাহলে এই কটা অন্ত আণবিক আর আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের কথা আমাদের বলা আছে, সেগুলো বলে দিলাম। এখান পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে করো, নেক্সট টপিকে যাব। এটাও দেয় মাঝে মাঝে, এইচএস লেভেলে দেয়। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এবং ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বাংলা ইংরেজি মিশিয়ে হয়ে গেল। হ্যাঁ, পার্থক্য লেখো। এটাও দেয় উদাহরণ সহ, উইথ এক্সাম্পল। ছকের আকারে লিখবে। পরীক্ষায় যদি পার্থক্য লিখতে দেয় সবসময় ছকের আকারে লিখবে। এবার কয়েকটা কথা বলবো। আন্তঃআণবিক হাইড্রোজেন গঠিত হলে যে সমস্ত বৈশিষ্ট্য দেখা যায়, আন্তঃআণবিক, হেডিংটা লিখে রাখো খাতায়, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হলে যে সমস্ত বৈশিষ্ট্য দেখা যায়, এই যে পয়েন্টগুলো বলবো, এই পয়েন্টগুলোই সব থেকে ইম্পর্টেন্ট। আমি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিলাম। বইতে এরকম ভাবে লেখা নেই, বইতে হয়তো এক জায়গায় আছে, আমি একটু পয়েন্ট করে করে লিখিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্ট যেটা আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা
আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হলে দুই বা ততোধিক অণু সংযোজিত হয়। আমি মেন পয়েন্টটা লিখছি, অণু সংযোজিত আর একটা নাম আছে সংগুণিত। সংযোজিত বা সংগুণিত ইংলিশে বলছে অ্যাসোসিয়েট বা অ্যাসোসিয়েটেড। প্রথম পয়েন্ট আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটার মানেটা কি? এখন তুমি দেখবে ইন্টারমলিকুলার যে হাইড্রোজেন বন্ধনগুলো আমি দেখাচ্ছিলাম এরকম ভাবে, এইচএফ এর ক্ষেত্রে দেখালাম, এখানে কি হচ্ছে, অণুগুলো নিজেদের মধ্যে দেখো যুক্ত হচ্ছে, যাকে বলছি সংযোজিত বা সংগুণিত, অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে। অণুগুলো আর আলাদা আলাদাভাবে থাকছে না, জয়েন হয়ে যাচ্ছে, সংযোজিত হয়ে যাচ্ছে। এটা কি ইন্ট্রামলিকুলারের ক্ষেত্রে হচ্ছে? কেউ একটু বলো দেখি তোমাদের মধ্যে, ইন্ট্রামলিকুলারের ক্ষেত্রে কি এরকম সংযোজিত হচ্ছে অণুগুলো? যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে তোমার অর্থোনাইট্রোফেনল এর একটা অণু, আর পাশে আর একটা অর্থোনাইট্রোফেনলের অণু আছে। যেমন এইচএফ এর দুটো অণু দেখানো আছে বা তিনটে অণু দেখানো আছে, আমি এইখানে অর্থোনাইট্রোফেনলের দুটো অণু দেখিয়ে দিলাম পাশাপাশি। তাহলে এই দুটো অণু কি সংযোজিত হচ্ছে? এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এখানেও ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। এখানে কি দুটো অণু সংযোজিত হচ্ছে? হচ্ছে না। তাহলে ইন্টারমলিকুলারে হয় সংযোজিত বা সংগুণিত, কিন্তু ইন্ট্রামলিকুলারে কি হয়, সংযোজিত বা সংগুণিত হয় না, পরস্পর সংযোজিত হয় না, বা এরা একক অণুরূপে থাকে। এই কথাটা লিখে রাখবে, একক অণুরূপে থাকে বা বিচ্ছিন্ন অবস্থায় থাকে, বিচ্ছিন্ন অণুরূপে থাকে। একটা অণু আর একটা অণুর সাথে যুক্ত হয়ে থাকে না। এইটার জন্য এদের অনেক ধর্মের পরিবর্তন দেখা যায়, পরে আলোচনা করছি। তাহলে প্রথম পয়েন্ট, অণুগুলো সংযোজিত অবস্থায় থাকে বা সংগুণিত অবস্থায় থাকে বা অ্যাসোসিয়েটেড থাকে, যেটা ইন্ট্রামলিকুলারের ক্ষেত্রে একক অণুরূপে থাকে বা বিচ্ছিন্ন অণুরূপে থাকে। তাহলে পার্থক্য একটা বলেই দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এটা 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট কি বলছি আমি? আচ্ছা দেখো, একটা এইচএফ অণু, এর তো একটা আণবিক ভর আছে, মলিকুলার ওয়েট আছে বা মলিকুলার মাস আছে। কিন্তু আমি যদি বলি এইচএফ যৌগের মলিকুলার মাস আর এইচএফ অণুর মলিকুলার মাস, পার্থক্য দেখা যাবে। অর্থাৎ এইভাবে যে অণুগুলো সংযোজিত হয়ে যাচ্ছে বা সংগুণিত হয়ে যাচ্ছে, এদের কার্যকরী আণবিক ভর, কথাটা হচ্ছে কার্যকরী আণবিক ভর, যাকে বলা হয় ইফেক্টিভ মলিকুলার মাস। ইফেক্টিভ মলিকুলার মাস, প্রকৃত যে আণবিক ভর অ্যাকচুয়াল মলিকুলার মাসের থেকে বেশি হয়ে যায়। প্রকৃত আণবিক ভর অ্যাকচুয়াল মলিকুলার মাস অপেক্ষায় বেশি হয়। এই পয়েন্টটা বুঝিয়ে দিই আরেকবার। এইচএফ এর যে আণবিক ভর, একটা হাইড্রোজেন একটা ফ্লুরিনের যে আণবিক ভর, সেটা তার অ্যাকচুয়াল মলিকুলার মাস।
কিন্তু এইভাবে যে অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে, এই অ্যাসোসিয়েশনের ফলে এদের ইফেক্টিভ মলিকুলার মাসটা বেড়ে যায়। এই জায়গাটা বুঝলাম? তাহলে কার্যকারী আণবিক ভরটা বেড়ে যাচ্ছে এদের। 3 নাম্বার পয়েন্ট, কার্যকারী আণবিক ভরের মতো এদের মধ্যে যে ক্রিয়াশীল আণবিক বল আছে, ক্রিয়াশীল আণবিক বল, বল মলিকুলার ফোর্স, সেটাও বৃদ্ধি পায়। এই অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল আছে, ক্রিয়াশীল আকর্ষণ বল আছে, এই প্লাস মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসের জন্য এদের মধ্যে আকর্ষণ বলটা বেড়ে যায়। ক্রিয়াশীল আণবিক বল বা মলিকুলার ফোর্সও বেড়ে যায় হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার জন্য। আর যদি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তাহলে কিন্তু এই ক্রিয়াশীল আকর্ষণ বল বৃদ্ধি পায় না। ইন্টারমলিকুলারে ক্রিয়াশীল আকর্ষণ বল বৃদ্ধি পায়, ইন্ট্রামলিকুলারে বাড়ে না। এটা একটা পার্থক্যর মধ্যে লিখতে পারি আমরা। 4 নাম্বার পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে এদের ভরটা যদি বেড়ে যায় আর আকর্ষণ বল যদি বেড়ে যায়, ইন্টারমলিকুলারের কথা বলছি, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হওয়ার ফলে যেহেতু আকর্ষণ বল বেড়ে যাচ্ছে, কার্যকারী আণবিক ভর বেড়ে যাচ্ছে, যদি যৌগটা কঠিন হয় তাহলে গলনাঙ্ক বেড়ে যাবে, যা হওয়ার কথা তার থেকে বেশি হবে, কাঙ্ক্ষিত মানের থেকে বেশি হবে। গলনাঙ্ক যদি কঠিন হয় তাহলে গলনাঙ্ক বেড়ে যাবে, বৃদ্ধি পায় যা হওয়ার কথা তার থেকে। যদি তরল হয়, একসাথে পয়েন্টটা লিখে দিচ্ছি, তাহলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। আর এই পয়েন্টটা একটু ভালো করে এক্সপ্লেন করি। হ্যাঁ, এবার দেখো, কঠিন পদার্থ অণুগুলো কাছাকাছি থাকে, তরল পদার্থ অণুগুলো দূরে দূরে থাকে, গ্যাসীয় পদার্থ অণুগুলো আরো দূরে দূরে থাকে। এটা তো জানা আছে আমাদের। কঠিনের অণুগুলো কাছাকাছি থাকে, তরলের অণুগুলো একটু দূরে দূরে থাকে, গ্যাসীয় পদার্থের অণুগুলো অনেক দূরে দূরে থাকে, তাই এরা কঠিন, তরল, গ্যাসীয়। এখন কঠিনের অণুগুলো বেশি কাছাকাছি থাকলে তাদের গলনাঙ্ক বেশি হবে, তরলের অণুগুলো বেশি কাছাকাছি থাকলে তরলের অণুগুলো স্ফুটনাঙ্ক বেশি হবে। এই হাইড্রোজেন বন্ধন হওয়ার ফলে অণুগুলো অনেক কাছাকাছি চলে আসে। তাহলে অণুগুলো যদি কাছাকাছি হয়ে যায় তাহলে তাদের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক বেড়ে যায়। যেহেতু সংযোজিত হয় বা সংগনিত হয় হাইড্রোজেন বন্ধনের জন্য, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনের জন্য সংযোজিত, সংগনিত হয় বলে এদের কার্যকারী আণবিক ভর বেড়ে যায়, মলিকুলার ফোর্স বেড়ে যায়, ক্রিয়াশীল আকর্ষণ বল বেড়ে যায়, ফলে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেড়ে যায়। কঠিন হলে গলনাঙ্ক, তরল হলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে যায়। আর যদি বাষ্পায়নের কথা বলি তাহলে বাষ্পায়নের জন্য বেশি তাপের প্রয়োজন হয়। পদার্থটা তরল হলে তার যদি বাষ্পায়ন হয়, ভেপারাইজেশন হয়, ভেপার প্রেসার, সেই ভেপার প্রেসারটা কাঙ্ক্ষিত মানের থেকে কমে যায়, বাষ্পায়নের হার কাঙ্ক্ষিত মানের থেকে কমে যায়। আর একটা পয়েন্ট বলি, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি একটা দ্রাব কণা বা দ্রাব যৌগ বা দ্রাব অণু, সলিউট যাকে বলা হয়, সলিউট, সেই দ্রাবটা যদি দ্রাবক কণার সাথে বা দ্রাবক অণুর সাথে, সলভেন্টের সাথে হাইড্রোজেন বন্ধন করে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইন্টারমলিকুলার, তাহলে সেই দ্রাবটা সেই দ্রাবকে দ্রবীভূত হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম, ফর্মালডিহাইড যেহেতু জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করছে, তাই এই ফর্মালডিহাইড যৌগটা জলে দ্রাব্য। যে
দ্রাবকণা বা যে অণু বা যে যৌগ হাইড্রোজেন বন্ধন করবে কোনো সলভেন্টের সাথে, তাহলে সেই সলভেন্টে সেই দ্রাবটা সেই সলিউটটা দ্রবীভূত হয়ে যাবে। আর যদি হাইড্রোজেন বন্ধন না করে তাহলে সে দ্রবীভূত হবে না। এই পয়েন্টটা স্টার দিয়ে রাখো। কোনো যদি দ্রাবক কণার সাথে হাইড্রোজেন বন্ধন করে, সলভেন্টের সাথে হাইড্রোজেন বন্ধন করে, তাহলে সেটা দ্রবীভূত হবে। আর যদি হাইড্রোজেন বন্ধন না করে তাহলে সেটা অদ্রাব্য হবে, দ্রবীভূত হবে না। নেক্সট পয়েন্ট, আচ্ছা আমি বললাম দ্রাবকণা যদি দ্রাবকের সাথে হাইড্রোজেন বন্ধন করে তাহলে সেই দ্রাবটা সেই দ্রাবকে দ্রবীভূত হবে। কোনো অণু যদি সেই সলভেন্টের সাথে হাইড্রোজেন বন্ধন করতে পারে তাহলেই দ্রবীভূত হবে, না হলে হবে না। এটা একটা পয়েন্ট আছে, এছাড়া আরো অনেক ফ্যাক্টর আছে দ্রবীভূত হওয়ার, তার মধ্যে এটা একটা পয়েন্ট, এটা হাইড্রোজেন বন্ধন দিয়ে ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, ভিসকোসিটি বা সান্দ্রতা কাকে বলে? কেউ বলবে তোমাদের মধ্যে ভিসকোসিটি বা সান্দ্রতা? আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন ঘুরিয়ে করছি একটু। এরকম যেন একটা আনত তল আছে, সেই তলে আমি জলের কিছু বিন্দু ফেলে দিয়েছি বা জল দিয়েছি অল্প পরিমাণে, সেই জলটা এখান থেকে গুড়িয়ে নিচে যাবে। যদি এখানে আমি জলের জায়গায় গ্লিসারিন দিয়ে দিই বা গ্লিসারল দিয়ে দিই তাহলে সেটাও গড়িয়ে যাবে নিচের দিকে। কে তাড়াতাড়ি যাবে? জল তাড়াতাড়ি যাবে আর গ্লিসারিন ধীরে ধীরে যাবে। তাহলে কার ভিসকোসিটি বেশি? গ্লিসারিনের ভিসকোসিটি বেশি। তার মানে এখানে যে ফ্লো হচ্ছে, প্রবাহিত হচ্ছে, এই রেজিস্ট্যান্স অফ ফ্লো, এই যে প্রবাহিত হওয়াকে বাধা দিচ্ছে যে বলটা, তাকে বলছি সান্দ্রতা বা ভিসকাস ফোর্স। আর এই ঘটনাকে বা এই ধর্মটাকে বলা হয় ভিসকোসিটি। এই ভিসকোসিটি বা এই সান্দ্রতার উপরও হাইড্রোজেন বন্ধনের প্রভাব আছে। যেমন এক্সাম্পল দিচ্ছি আমি, গ্লিসারিনের সংকেত জানা আছে তো? CH2OH CHOH CH2OH, এর নাম হচ্ছে গ্লিসারিন বা গ্লিসারল বা গ্লিসারিন। আর এইখানে আরেকটা যৌগ আমি লিখছি, সেটার নাম হচ্ছে CH2OH CH2OH। ইউপ্যাক নাম বলো দেখি। CH2OH CH2OH, ইউপ্যাক নাম কি? ইউপ্যাক নমেনক্লেচার হয়েছে না তোমাদের? স্যার পড়ানো হয়েছে স্যারের, আমাদের পড়া হয়নি। কি নাম? একজন বলার চেষ্টা করলে একটু দেখি কি অবস্থা। এর নাম ইথিলিন গ্লাইকল, ট্রিভিয়াল নেম, ডাক নাম। আর ইউপ্যাক নাম হচ্ছে ইথেন 1,2 ডাইল, ইথাইল নয়। আর একটা যৌগ লিখছি আমি, CH3CH2OH। এটার নাম আশা করি বলতে পারবে। ইথানল, ইথানল বা ইথাইল অ্যালকোহল। এখন এই তিনটে যে যৌগ আমি লিখেছি প্রায় কাছাকাছি আণবিক ভর আছে, একটু কম বেশি আছে, এর বেশি একটু কম এরকম। তাহলে এদের সান্দ্রতা যদি বলি, সবচেয়ে বেশি সান্দ্রতা বা ভিসকোসিটি কার হবে? গ্লিসারলে সবচেয়ে বেশি সান্দ্রতা হবে, কারণ গ্লিসারলে
তিনটে ওইচ যৌগ ওইচ গ্রুপ আছে, মানে তিনটে হাইড্রোজেন বন্ধন হবে এখানে। প্রত্যেকটা অণু তিনটে করে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করবে। হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কি হবে বলো দেখি? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর সংখ্যা এই যৌগটার ক্ষেত্রে তিনটে হবে প্রতি অণু বলছি কিন্তু, হ্যাঁ। আর এই যৌগের ক্ষেত্রে কটা হবে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা প্রতি অণু? আর এই যৌগটার ক্ষেত্রে কত হবে প্রতি অণু? তাহলে যত বেশি হাইড্রোজেন বন্ধন হবে তত বেশি সংযোজিত হবে বা সংগুণিত হবে, অ্যাসোসিয়েটেড হবে, তত বেশি এরা ফ্লো হতে চাইবে না, তত বেশি সান্দ্রতা বা তত বেশি ভিসকোসিটি এদের দেখা যাবে। তার মানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হলে ভিসকোসিটির ওপরও প্রভাব পড়ে, যেমন গলনাঙ্কের ওপরে পড়ে, স্ফুটনাঙ্কের ওপরে পড়ে, বাষ্পায়নের ওপর পড়ে, দ্রাব্যতার ওপরে পড়ে, সান্দ্রতা এবং ভিসকোসিটির ওপরেও পড়ে। আর অনেক যৌগ আছে যাদের আকার আকৃতির ওপরেও পড়ে। একটা ছোট্ট পয়েন্ট বলে শেষ করছি, যে যেমন তোমার প্রোটিন বা নিউক্লিক অ্যাসিড আছে, সেই প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের আকৃতির ওপরেও এই হাইড্রোজেন বন্ধনের একটা প্রভাব আছে, শেপের ওপর হাইড্রোজেন বন্ডিং এর একটা প্রভাব আছে। নিউক্লিক অ্যাসিড ওই ডিএনএ আরএনএ আকৃতির ওপর এইচ বন্ধনের প্রভাব দেখা যায়। যারা নিউক্লিক অ্যাসিড দেখেছো তারা নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচারগুলোও দেখেছো, ডিএনএ আরএনএর ওই যে এখানে হাইড্রোজেন বন্ধনের কথা দেখবে আছে, প্রোটিনের ক্ষেত্রেও আছে। তাহলে আকৃতির ওপরেও একটা প্রভাব পাওয়া যায়। তাহলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনের যে প্রভাবগুলো আমি দেখতে পেলাম, এখানে দেখবে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা প্রচুর ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর এখান থেকে প্রশ্ন থাকে যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, ঘনত্বের ওপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব। যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, ঘনত্ব, আমি আরো যোগ করে দিলাম সান্দ্রতা, আম্লিকতা, বাষ্পায়ন এবং সংখ্যাগত ধর্মের ওপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব। ইন্টারমলিকুলার এবং ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধনের প্রভাব আছে অনেকগুলো। দেখে নিয়েছো আশা করি পয়েন্টটা বইতে কোথায় আছে। আর এইটাই আমাদের নেক্সট টপিক হবে, যে হাইড্রোজেন বন্ধনের প্রভাব যৌগের বিভিন্ন ধর্মের ওপর। এখানে বিভিন্ন ধর্ম বলতে বিশেষ করে ভৌত ধর্মের কথাই বলা হচ্ছে। হাইড্রোজেন বন্ধনের প্রভাব যৌগের ওপর, যৌগের বিভিন্ন ধর্মের ওপর। আর এখানে যে হাইড্রোজেন বন্ধনের কথা বলা হচ্ছে সেটা ইন্টারমলিকুলার বিশেষ করে, তবে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধনেরও প্রভাব আছে যৌগের বিভিন্ন ধর্মের ওপর। কি কি ধর্মের ওপর প্রভাব আছে? মেল্টিং পয়েন্ট যাকে বলছি গলনাঙ্ক, বয়েলিং পয়েন্ট স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা সলিবিলিটি, এই তিনটে মেন আমাদের এখানে পড়বো। এছাড়া আরও আছে ঘনত্ব, ডেন্সিটি, ভিসকোসিটি একটু আগেই বললাম, সান্দ্রতা, আম্লিক ধর্ম, ভৌত অবস্থা, বাষ্পায়ন বা বাষ্পচাপ, সংখ্যাগত ধর্ম,
ইত্যাদি ইত্যাদি কিন্তু কোনো ধর্ম নয়। হ্যাঁ, এরকম আরো অনেকগুলো ধর্মের ওপর এই ইন্ট্রামলিকুলার এবং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনের প্রভাব আছে। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি, বিশেষ করে এই তিনটের ওপর পড়বো। আর মাঝে মাঝে ভৌত অবস্থার উপরে পড়বো, এক্সিস্টেন্সের ওপর আছে, অস্তিত্ব আছে অস্তিত্ব নেই এরকম প্রশ্নও কিন্তু হাইড্রোজেন বন্ধন থেকে পাওয়া যায়। আর দু একটা পয়েন্ট বলে দিই, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং যেটা আছে, সেই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর কি বৈশিষ্ট্য বা কি প্রভাব দেখা যায়। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং যদি হয় তাহলে আমরা দেখেছি যে চিলেটিং রিং তৈরি হয় বা বলয় গঠিত হয়, বলয় গঠিত হয় যেটাকে বলি চিলেটিং রিং। আর কি হয়, যৌগগুলো সংযোজিত হয় না, বিচ্ছিন্ন অবস্থায় থাকে। অণুগুলো বললে বেশি ভালো হয়, অণুগুলি বিচ্ছিন্ন অবস্থায় থাকে, অবস্থায় বা একক অনুরূপে থাকে। কোনো কার্যকারী আণবিক ভর বাড়ে না। আর একটা জিনিস, অণুগুলো স্থায়িত্ব পায়, অণুগুলি স্থায়িত্ব পায় ওই চিলেটিং রিং হয় বলে। যেহেতু চিলেটিং রিং গঠিত হয়, স্থায়িত্ব পায়, অণুগুলো সংযোজিত অবস্থায় থাকে না, বিচ্ছিন্ন অবস্থায় থাকে, স্টেবিলিটি পায়। এই কয়েকটা জিনিস আছে যদি সংযোজিত এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে। আর এই যে ধর্মগুলোর উপর যে প্রভাব আছে, এটা পড়াতে গেলে আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে, সেই জন্য আজকে আর পড়াচ্ছি না। আজকে ইচ্ছে ছিল পড়াবার, আজকে হলো না, নেক্সট দিন আমি এটা পড়াবো। আচ্ছা, একটা একটা বলে আর কি ক্লাসটা শেষ করছি, অসুবিধা নেই তো ম্যাডাম? একটা প্রশ্ন বলে দিই, দেখো কি ধরনের প্রশ্ন থাকে ইন্টারমলিকুলার আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং থেকে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা এখানে লিখে দিচ্ছি আমি। দেখো, অক্সিজেন এবং সালফার উভয় কিন্তু একই গ্রুপে থাকে, গ্রুপটার নাম কি? এক, গ্রুপ 16 একই শ্রেণীতে অবস্থান করে, গ্রুপ 16 অবস্থান করে। কিন্তু অক্সিজেনের একটা হাইড্রাইড আছে, তার নাম হচ্ছে H2O, আর সালফারের একটা হাইড্রাইড আছে, তার নাম হচ্ছে H2S। সাধারণ অবস্থায় H2O তরল এবং H2S গ্যাসীয়। কেন, ব্যাখ্যা করো। এবার আমি এই প্রশ্নটা এরকম ভাবে বললাম, বইতে আরো অন্যরকম ভাবে আছে, আমি নিজের মতো করে বললাম প্রশ্নটা। দুটোই সেম গ্রুপে থাকে, কিন্তু এর হাইড্রাইডটা তরল আর এর হাইড্রাইডটা গ্যাসীয়, এটার ব্যাখ্যা দিতে হবে। মানে কি, এটা অবস্থার ওপর বলছি, দেখো ভৌত অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। তাহলে একজন তরল একজন গ্যাসীয় কেন হবে, একটা পয়েন্টে অ্যান্সার হবে। সেই পয়েন্টটা কি? সেই পয়েন্টটা হচ্ছে H2O, এইখানে দেখো জলের অণু হাইড্রোজেন বন্ধন গঠন করে, তাই না? আমি এখানে জলের অণুটা একটু আলাদা রকম ভাবে দেখালাম, হাইড্রোজেন বন্ধন গঠন করে, লাল কালিতে দেখালাম। কেন হাইড্রোজেন বন্ধন গঠন করবে জলের অণু? অক্সিজেন আকারে ছোট, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে হাইড্রোজেন বন্ধন করবে। যে হাইড্রোজেন বন্ধনটার নাম হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং।
ফলে জলের অণুগুলো সংযোজিত অবস্থায় থাকবে, সংগঠিত অবস্থায় থাকবে, এদের কার্যকারী আণবিক ভর বৃদ্ধি পাবে, এদের ক্রিয়াশীল আকর্ষণ বল বৃদ্ধি পাবে, ফলে অণুগুলো কাছাকাছি আসবে, তরল অবস্থায় থাকবে। এতগুলো কথা বললাম। প্রথম পয়েন্ট কি, জলের অণু অক্সিজেন পরমাণু আকারে ছোট, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, হাইড্রোজেন বন্ধন গঠন করে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন গঠন করে, ফলে জলের অণুগুলো সংযোজিত হয়, সংগুণিত হয়, এদের কার্যকারী আণবিক ভর বৃদ্ধি পায়, ক্রিয়াশীল আকর্ষণ বল বৃদ্ধি পায়, অণুগুলো কাছাকাছি থাকে বলে এগুলো তরল অবস্থায় থাকে। উল্টো দিকে কি, সালফারের আকার বড়, তড়িৎ ঋণাত্মকতা কম, সালফার ইলেকট্রোনেগেটিভিটি 2.5, অক্সিজেন 3.5। তাহলে H2S এর সালফার পরমাণুর আকার বড় হওয়ার জন্য, ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার জন্য হাইড্রোজেন বন্ধন গঠন করে না। এটাই মেন পয়েন্ট। ফলে সংযোজিত অবস্থায় থাকে না, বিচ্ছিন্ন অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায় থাকে। আর কিছু বলতেই হবে না একে নিয়ে। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু বইতে অনেকগুলো আছে, তোমরা নিজে থেকে একটু দেখে নেবে, যদি তোমাদের আগ্রহ থাকে অবশ্যই দেখে নেবে। আমি এরকম প্রশ্নগুলো সব আলোচনা করে দেবো নেক্সট ক্লাসে। ইচ্ছে ছিল আজকেই করার, কিন্তু টাইমের অভাবের জন্য করতে পারছি না। নেক্সট ক্লাসে অবশ্যই আমি সবগুলো ব্যাখ্যা করব। এখন পর্যন্ত যা পড়ালাম প্রশ্ন থাকলে করো।